কোনো ফাজলামি করবার সুযোগ কিন্তু নাই। তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে, কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নাই। এবং দেশের অনেক দুঃসময়, যাই হোক সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না। আলোচনা যেটা করতে চাই যে আরেকটা দৃশ্যমান আমরা মাঠে যেটা দেখতে পাচ্ছি যে জামাত বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব। তারপরে আপনি নিশ্চয়ই দেখেছেন হাসনাত আব্দুল্লাহ উনি তারেক রহমানকে নিয়ে মানে একটু উল্টাপাল্টা কথা বলছেন আরকি, হেয় করার মতো। তো এই জিনিসগুলো কি আসলে কি মানে এটাও কি একটা প্ল্যানের অংশ নাকি? মাঠে জামাত বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে তারা তাদের কাজগুলো করে নেবে? 100%। হাসনাত আব্দুল্লাহ তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি ভাই, শোনো। বাংলাদেশের মানুষকে তোমার কি কোনো অ্যাঙ্গেল থেকে বোকা মনে হয়? হ্যাঁ, না তোমরা যেটা বুঝাবা সেটাই বাংলাদেশের মানুষ বুঝবে এটা মনে হয়? তোমরা নিজেদেরকে খুব চালাক মনে করো? আমি হাসনাত আব্দুল্লাহকে কেন উদ্দেশ্য করে বললাম, কারণ হাসনাত আব্দুল্লাহ বর্তমানে লিড দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, বর্তমানে লিড কিন্তু হাসনাত আব্দুল্লাহ দিচ্ছে। প্রতিটা জায়গায় সে টিভি চ্যানেল থেকে শুরু করে প্রতিটা জায়গাতে সে সামনে আসতেছে। কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ 18 জুলাই থেকে আগস্টের 1 তারিখ পর্যন্ত অনলাইনে ছিল না, ফেসবুকে একটা পোস্ট করে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যেই কিন্তু বিএনপির তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা বা তাকে হেয়পূর্ণ করে কথা বলে কিন্তু চরম বিপদে পড়েছে। এক এক করে কিন্তু নেতাকর্মীরা তাকে কঠিনভাবে ফাঁসিয়ে দিচ্ছে এবং কঠিন হুমকি দামকিও দিচ্ছে যে সে কেন হঠাৎ করে এত বড় দলের একজন রাজনৈতিক নেতাকে হেয়পূর্ণ করে কথা বলল। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। আসলে কি ছাত্র জনতার মূল উদ্দেশ্যটা কি? জামাত বিএনপিকে আলাদা করে দিয়ে তারা কি কোনো রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে? প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। এবং দেশের অনেক দুঃসময়, যাই হোক সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না। আলোচনা যেটা করতে চাই যে আরেকটা দৃশ্যমান আমরা মাঠে যেটা দেখতে পাচ্ছি যে জামাত বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব। তারপরে আপনি নিশ্চয়ই দেখেছেন হাসনাত আব্দুল্লাহ উনি তারেক রহমানকে নিয়ে মানে একটু উল্টাপাল্টা কথা বলছেন আরকি, হেয় করার মতো। তো এই জিনিসগুলো কি আসলে কি মানে এটাও কি একটা প্ল্যানের অংশ নাকি? মাঠে জামাত বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে তারা তাদের কাজগুলো করে নেবে? 100%। আমি প্রথমে একটু ব্যাখ্যা করতে হয়, আজকে জামাতটা কে, আজকে বিএনপিটা কে? স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে কিন্তু আমাদের দেশটাকে, দেশটাকে ধ্বংস করে নাই, প্রতিটা প্রতিষ্ঠানকেই শুধু ধ্বংস করে নাই, রাজনৈতিক দলগুলোকেও ধ্বংস করে দিয়েছে। জামাতকে ধ্বংস করেছে ক্ষমতায় এসেই জামাতের সকল নেতাকে ফাঁসি দিয়ে, অন্যায়ভাবে ফাঁসি দিয়ে। তারা কিন্তু জামাতের থিঙ্ক ট্যাঙ্ক ছিল। এই বর্তমানে ডক্টর শফিক আছেন না, ওনারা কিন্তু ওনারা এক এক সময় এক এক কথাবার্তা বলেন, দেয়ার নোবডি, কোনো থিঙ্ক করার ক্ষমতা নাই ওনাদের, দেয়ার নট দি থিঙ্ক ট্যাঙ্ক। তো ওনারা হচ্ছে এখন একবার এইদিকে যায়, একবার কি বলে আওয়ামী লীগকে মাফ করে দেয়, একবার ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। ওনারা যে আসলে কি চান, ওনাদের যে একটা নীতি থাকা উচিত একটা দল হিসাবে, একটা মানুষের তো একটা নীতি ছাড়া, একটা 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 যে কোনো জিনিসের, একটা ব্যক্তি হোক, একটা গাড়ি হোক, একটা যান হোক, তার তো একটা ডেস্টিনেশন থাকতে হবে, তার একটা অবজেক্টিভ থাকতে হবে, তার সকল কাজ হবে সেই অবজেক্টিভকে ঘিরে। কিন্তু তেমনি ভাবে একটা দলের তো একটা নীতি থাকতে হবে। জামাতের ওনারা নাকি সত্য বিরোধী দল হতে চান বিএনপি যদি মেইন। আমি ওদিকে পরে আসি। প্রথমে হচ্ছে আমি আগে বুঝতে হবে দুইটা দলের অবস্থানটা, বর্তমান অবস্থানটা, নাহলে কিন্তু আমার পরের কথাগুলো বোঝা যাবে না। জামাতের যে শক্তিটা ছিল, ভারত সবসময় ভয় পেত যে জামাত যতদিন থাকবে বাংলাদেশের সক্রিয় এবং শক্তিশালী সংঘবদ্ধ থাকবে, বাংলাদেশ দখল করা তাদের পক্ষে রীতিমতো অসম্ভব। আরেকটা হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী যদি থাকে, বাংলাদেশ দখল করা অসম্ভব। দেশপ্রেমিক সেনাবাহিনীটাকে 2009 সালে ধ্বংস করে শেষ করে দিয়েছে। দেশপ্রেমটাকে এখন শুধু একটা ছবির ফ্রেমে নিয়ে গেছে, ওই দেয়ালের মাঝখানে ছবি দেশপ্রেমটা এখন। আর জামাতের দেশপ্রেম, ওই যে জামাতের নেতাদেরকে, তারা হচ্ছে জেনুইন চিন্তাবিদ, একদম সাচ্চা দেশপ্রেমিক ছিল এবং দে ওয়্যার নলেজেবল। তাদের ইন্টারন্যাশনাল কানেকশন ছিল সব জায়গায়, বিভিন্ন দেশের সাথে। আপনি টার্কি বলেন, ইরান বলেন, অনেক বড় বড় নেতাদের সাথে তার কানেকশন ছিল। এদেরকে সব হত্যা করে দিয়ে জামাতকে ধ্বংস করে ফেলা হয়েছে অনেক। এখন যে জামাতকে দেখছেন, এরা হচ্ছে উচ্ছিষ্ট, খাস বাংলায় বললাম। বিএনপির অবস্থায় আসে, বিএনপির দলের উপরের দিকে, বিএনপির নিচের লেভেলের কর্মীরা, এরা বহু সাফার করেছে, 15টা বছর ভীষণ কষ্ট করেছে। যার বার প্রায় আমি লাইভই বলেছি, ধানে খেতে ঘুমিয়ে মামলা মোকদ্দমা খেয়ে বাসায় 15 বছর ধরে থাকতে পারে নাই, ভাই বোন মা বাপ মারা গেছে, কষ্ট করেছে। নেতারা আলামি ছিল, নেতারা ফুর্তিতে ছিল, নেতারা আওয়ামী লীগের সাথে রাত্রে চিয়ার্স করেছে, আবার চিয়ার্স করতে করতে ছেলে মেয়েকে রাত্রে বিয়ে দিয়ে বিআই হয়েছে। আর আপনি ক্ষমতায় যান, আমি ক্ষমতায় যাই, আওয়ামী লীগ যাক, বিএনপি যাক, আমরাই তো। আবার বিএনপির নেতা বিদেশে বসে, দলের মাঝখানে কি হচ্ছে, দলের কোন নেতা মির্জাফর, কোন নেতা ভারতের রয়্যাল এজেন্ট, কোন নেতা আওয়ামী লীগের এজেন্ট, উনি বেখবর, কোনো খবরই নাই। ওনার আশেপাশে বসা সমস্ত অশিক্ষিত লোকজন একটা ভালো অ্যাডভাইজার রাখে নাই। এই জন্য একটু আগে বলে দিলাম, মাহমুদুর রহমানের মতো জ্ঞানী ব্যক্তির, দেশপ্রেমিক ব্যক্তির উপদেশ তো নেবে না। ওনার পাশে মাহমুদুর রহমানের মতো ব্যক্তি দেখবেন না। যেই দিন মাহমুদুর রহমানের মতো ব্যক্তিকে
বিএনপির নেতার পাশে বসা দেখবেন সেই দিন বলেন আল্লাহ আল্লাহ মালিন তুমি আমাদের দোয়া কবুল করছো, তাহলে বোধ এই মানুষটার পরিবর্তন আসছে এবং দলটারও পরিবর্তন আসবে। কিন্তু যত চোর বাটপার যদি বসা থাকে নেতার পাশে, যে দল গঠন করতে পারে নাই, আমি গতকালকে দেখলাম, আরে বাপ রে বাপ, হাসিনার পতনের গত 15টা বছর হাসিনা পতনের ডাকনা দিয়ে কোথায় বারবার বলছি আপনারা এক দফা হাসিনার গদি ছাড়, হাসিনার পতনের এক দফা দাবি নিয়ে আসেন। বাটপার গুলা সবসময় 15, 20, 30 দফা দাবি নিয়ে আসে লম্বা লিস্ট করে, সন্ধ্যার সময় বিরাট বড় কাজ করলাম, দেশ উদ্ধার করলাম, সবার মাঝখানে আশা জুগিয়ে মাঠে নামিয়ে আবার কত বড় ফাজিল, 28 অক্টোবর কালে 28 অক্টোবর কত বড় ফাজিল, আবার কতটুকু উইক, আবার আওয়ামী লীগের পুলিশের অনুমতি নেই, নয়াপল্টনে ভাষণ করবে না, তাদের অন্য কোথাও ভাষণ করবে। আরে বিপ্লব কি বলবে, যদি অনুমতি নিয়ে আন্দোলন করতে হয় তাহলে আবার কিসের বিপ্লব, সরকার পতন ঘটাবে কোথায়, এটা তো বহু বছর ধরে বলছি আমি। এবং তারা 25, 22 দফা দিয়ে যায়। কালকে দেখলাম আবার আরে বাপরে বাপ, রাষ্ট্র গঠনের নীতিমালা দিয়ে গেল, দীর্ঘ নীতিমালা। বাংলাদেশের 53 বছরের যেই পরিমাণ নীতিমালা আছে, একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশে এমন আইনও আছে যে মুরগিকে উল্টা করে ধরলে অ্যানিমাল ক্রুয়েলটিতে তার সাজা হবে। আমি বুঝাচ্ছি জিনিসটা বুঝতে হবে। বাংলাদেশে এখনো কোনো আইন নাই যে নাই, কিন্তু বাংলাদেশের আইন বয়ে আছে, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ নাই। দ্যাট ইজ দি প্রবলেম। আমাদের দেশে নীতিমালা আছে ভুরি ভুরি, বিএনপি নেতাদের দেশে নতুন করে নীতিমালা দেওয়ার প্রয়োজন নাই। আর নীতিমালায় কিন্তু দেশের সংস্করণ হবে না। আপনি দেশের নীতিমালার এইসব বুলশিট না করে আপনি নিজের দলের নীতিমালা তৈরি করেন, নিজের দল সংস্করণ করেন। কারণ আপনার দেশের নিজের দল সংস্করণ না করতে পারলে আপনি জাতীয় সংস্করণে কোনো ভূমিকা রাখতে পারবেন না। হ্যাভিং সেড দ্যাট, এখন আসি, দুইটা দলই দেশের এরকম ক্রান্তি লগ্নে দে শুড বি ম্যাচিউরড। বাচ্চাদের মতো ব্যবহার করা তাদের এখন মানায় না। কারণ এটা রয়েরই খেলা, বাংলাদেশ যেন জামাত আর বিএনপি যেন এক না হতে পারে। আর এটা এক হওয়ার জন্য কিন্তু যদিও রয়ের বেশি পরিশ্রম করতে হয় না, কারণ বিএনপি কোনোদিনই জামাতের সাথে হ্যান্ডশেক করে নাই। আর বিএনপি সবসময় জামাতকে দূরে ঠেলে দিয়েছে বলেই তারা আওয়ামী লীগের কাছে গেছে। যদিও এটা লজ্জাজনক, তারা যদি ধর্মের পরিচয় দিয়ে জামাত করে তাহলে আওয়ামী লীগের কাছে গেলে কিন্তু তাদের ইমান মাটিতে পড়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়, ইমান ধ্বংস হয়ে যায়। যারা মুসলিম হত্যা করতে পারে, যারা মানব হত্যা করতে পারে, যেখানে আল্লাহ কোরআনে বলেছেন একজন মানবকে হত্যা করে, সেই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, একজন মানবকে হত্যা করা মানে হচ্ছে সকল মানব জাতিকে হত্যা করা। সেইখানে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের এত হাজার হাজার মানুষ হত্যা করলো, সেই রকম একটা দলের সাথে যেই তথাকথিত ইসলামিক দল হাত মিলাবে, তাদের ইমানের ঠিক নাই। যেখানে যার ইমানের ঠিক নাই তাকে অনুসরণ করার ঠিক নাই। মানে এটা কেন বলছেন, উনি মাফ করে দিয়েছে ওই জন্য? হ্যাঁ, মাফ করার আপনি কি? মানুষ মারলো, মায়ের বুক খালি করলো, বাবার বুক খালি করলো। এখন উনি তো বলেছে যে বিচার হোক, কিন্তু আমার প্রতি যে অন্যায় হয়েছে, আমাদের দলের প্রতি যে অন্যায় হয়েছে, সেটার জন্য মাফ করে দিয়েছে। আপনার এতগুলো প্রোগ্রামে তো আসছি, আমার প্রতি কথা বলার পর থেকে আমার প্রতি যে অন্যায় হয়েছে, আমার ভাই বোন যে সাফার করেছে, আমি কোনো সময় ঢালাও করে কোনো লাইভে বলেছি? আমি কিভাবে চলছি, আমি কিভাবে চলি, আমার ভাই বোনরা কিভাবে কান্নাকাটি করে, আমি কোনোদিন বলেছি? আমি কোনোদিন বলি নাই। আমি কারোর কাছে এখন পর্যন্ত বাংলাদেশের কারোর কাছে বলেছি, এই সরকার পরিবর্তনের পরেও কারোর কাছে বলেছি যে আমার এই উপকারটা করেন, সেই উপকারটা করেন? আমার কাছে মানুষ আসছে, বিমানে বাংলাদেশের চেয়ারম্যান নিয়োগ হয়েছে, আমার আত্মীয়, আমার কাছে একজন আসছে সুবিধা পাওয়ার জন্য, আমি সাথে সাথে ভদ্রভাবে তাকে বলে দিয়েছি আমি সেই লোক না, আমার কাছে স্বজনপ্রীতি নাই। আমি যদি আমার মাধ্যমে আমার রেকমেন্ডেশন হয়, যদি আমি 1 পয়সা নাও খাই, কিন্তু আমার রেকমেন্ডেশনে যদি আরেকজন পয়সা খায়, তাতেও আমার বদনাম হয়ে যাবে। এন্ড আই ক্যানট ডু দ্যাট। কারণ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং আস্থা নিয়ে আমি এখানে কথা বলি, যার ফলে আমি নিজেকে কলঙ্কিত করতে পারি না। আমি তো বলি নাই তো উনাদের নিজের উপর কি অত্যাচার হয়েছে, মাফ করেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ যায়, নামাজের আল্লাহর কাছে দোয়া করেন, জনগণের সামনে এসে ভণ্ডামি করার দরকার নাই। তো বিএনপি এবং জামাত দুজনেরই দোষ আছে। তারা দে আর ইনাফ টু ডিস্ট্রয় দেমসেলভস। নিজেদেরকে ধ্বংস করার জন্য তারাই, তাদের ইনম্যাচুরিটি এবং অযোগ্যতা যথেষ্ট। তার মাঝখানে তারপরেও কি করতে পারবে যে ছাত্র আন্দোলনের যারা আন্দোলনকারী বা সমন্বয়ক, তারা কি আসলে বিএনপি কে কটূক্তি করতে পারে? মানে আমি আসছি নেতাদের নিয়ে ছাত্র নেতা যারা সরকারে বসেছে, একটা জিনিস মনে রাখতে হবে, দে আর নো মোর বিপ্লবী। যারা সরকারে বসেছে তারা কিন্তু সরকারের জনগণের বেতন পাচ্ছে, তার মানে কি তারা জনগণের চাকর। মাইন্ড বাই ওয়ার্ড। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আরম্ভ করে উনি বেতন নেন না নাকি, যে পদটায় বসেছেন এটা হচ্ছে জনগণকে সার্ভিস দেওয়ার পদ। আর বাকি যারা যতগুলো সুযোগ সুবিধা, বেতন এবং সুযোগ সুবিধা নিচ্ছে, এভরিবডি ইজ জনগণের চাকর। তাদেরকে, এই উপদেষ্টাদেরকে জনগণকে সার বলে ডাকার কথা। জনগণই কিন্তু তাদের সার, এই উপদেষ্টারা জনগণের সার নয়। যতদিন আমার কথাগুলো মানুষ না বুঝতে পারবে, ততদিন কোনোদিনই বাংলাদেশের কি বলে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র শক্তিশালী হবে না কোনোদিনই। এবং এই কথাগুলো আমাদের রাজনৈতিক দলের নেতাগুলোকে বুঝতে হবে। সুতরাং এই সরকারি কর্মচারী হয়ে তাদের কিন্তু কোনো অধিকার নাই কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে কোনো প্রকার সমালোচনা করার। নাম্বার 1, এই আসিফ, নজরুল, ফজরুল যেই হোক, যারাই আসে, কারোর ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে সমালোচনা করা, বিকজ দে আর পাবলিক সার্ভেন্ট। কিন্তু বিএনপি এবং জামাতের সর্বোচ্চ নেতা থেকে আরম্ভ করে সর্বনিম্ন কর্মী পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলীর সমালোচনা করার অধিকার আছে।
যাই হোক, কথা লম্বা করে ওইটাকেই চেষ্টা করছে জামাত বিএনপির মাঝখানে একটা অনৈক্য সৃষ্টি করতে, ভাঙার জন্য তো খুবই স্বাভাবিক ব্যাপার, করবেই, আগুন ঢালবেই এর মাঝখানে। কিন্তু আমি বিএনপি এবং জামাত উভয়ের প্রতি আমার অনুরোধ থাকবে একটা, আমি বর্তমান সরকারকে, উপদেষ্টা সরকারকে সমালোচনা করছি তাদেরকে ফেলে দিতে না, এটা বুঝতে হবে বুদ্ধি দিয়ে। আমি তাদেরকে সমালোচনা করছি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে তাদের কি করা উচিত। আমি তাদেরকে ফেলে দিতে না, আমি চাই তারা টিকুক, আমি চাই তারা কাজ করতে পারুক। কিন্তু জামাত আর বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই উপদেষ্টা মন্ডলীর সরকারকে কাজ করতে দেন এবং যেখানে যেখানে ভুল পাবেন তাদেরকে ধরবেন। দরকার হলে মন্ত্রণালয়ে গিয়ে তাদেরকে বলে আসবেন, এই নাহিদ, এই আসিফ, তুমি এটা কি করছো, তুমি এটা ঠিক মতো করো। যাও জাহাঙ্গীরের কাছে, আসিফ নজরুলের কাছে গিয়ে আপনারা এই সেক্টরগুলো দেখেন, এই যে লিস্টটা দিয়ে গেলাম, বিএনপির তরফ থেকে এই লিস্টটা দিয়ে গেলাম, আপনারা এটা ঠিক করেন। আপনাদেরকে আমরা যতদিন পারেন, যত দ্রুত পারেন করেন, যেন একটা নির্বাচন আনা যায়। কিন্তু দেশটা তোকে ঠিক করতে হবে, নির্বাচনটা তো তাড়াতাড়ি দেওয়া যাবে না। বি ম্যাচিওর, ছক ম্যাচিওর। আপনি একটা লিস্ট দিয়ে আসেন, আমরা প্রায়ই আসবো, আপনাদের সমস্ত কাজকর্ম নজরে রাখবো এবং আপনাদেরকে গাইড করবো মাঝে মাঝে। আমাদের যেটা ভালো মনে হয় সেই উপদেশটা আপনারা নেবেন। যেটা মনে হয় যে সেলফিশ হয়ে যাচ্ছে শুধু বিএনপির জন্য বা শুধু জামাতের জন্য, ঠিক আছে, নিয়েন না। আমার 10টা দিলাম উপদেশ, 10টাই শুনতে হবে এমন কোনো কথা নেই। একই সাথে জামাত এবং বিএনপিকে আমি অনুরোধ করবো, নিজেরা মারামারি কামড়াকামড়ি বন্ধ করে আল্লাহর ওয়াস্তে আপনারা নিজের দলটা গুছান। কোনো ফাজলামি করবার সুযোগ কিন্তু নাই। তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে, কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নাই। তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। প্রশ্ন হচ্ছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে। হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা 3 সপ্তাহে আন্দোলন করো নাই। এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত 17 বছর থেকে করেছে। মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না, 11 জন খেলে মেসি বানাইতে হয়। অতএব তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হতে হবে। কোনো ফাজলামি করবার সুযোগ কিন্তু নাই। কারণ তোমরা কে কয়জন মারামারি করছো, কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো, তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছো, সবকিছুর গল্প আমরা জানি। তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে, কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নাই। কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মীর সমালোচনা করা যাবে না। তার ব্যাপারে যেটা বলা হয়েছে, উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন। ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল। বিএনপির মহাসচিব বলেছেন যে এই জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির 200-র উপর নেতাকর্মী মারা গেছে। তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে এটা কি ধরনের কথা? তবে আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে। কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না, কারোর ত্যাগকে ছোট করা যাবে না। মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছেন, কওমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার, জামাতের, শিবিরের, হেফাজতের, প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে। এটা কোনোভাবে ছোট করবার সুযোগ নাই। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে 4 না 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। তবে প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে। একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই, এটা যেন সবার মনে থাকে। এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে। 3 সপ্তাহে 3.5 জন এসে আন্দোলন করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির 19 জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা। অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে। আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য সুখকর হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ। তারা চলে যায় নাই। হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে গতকালকে, সম্ভবত আপনারা দেখেছেন, যে হাসিনা এখনও কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে, তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে, কিভাবে অর্গানাইজ করা যায়, এই সরকারকে ব্যর্থ করা যায় সেটা যেন চেষ্টা করছে। তাই আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের ভ্রাতৃত্বের সম্পর্কটা যেন নিজেদের মধ্যে বজায় থাকে, এটা খুব জরুরি। আমাদের যে কমন শত্রু আছে, এই শত্রুকে সবাই মিলে ফাইট করতে হবে। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ এবং যুদ্ধ যেন কোনোভাবে বেঁধে না যায়। তাই আমাদের কথা এবং কাজের ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট জবাবদিহিতা থাকতে হবে বলে আমি মনে করি। হাসনাত আবদুল্লাহ, তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি ভাই, শোনো। বাংলাদেশের মানুষকে তোমার কি কোনো অ্যাঙ্গেল থেকে বোকা মনে হয়? হ্যাঁ, না তোমরা যেটা বুঝাবা সেটাই বাংলাদেশের মানুষ বুঝবে এটা মনে হয়? তোমরা নিজেদেরকে খুব চালাক মনে করো? আমি হাসনাত আবদুল্লাহকে কেন উদ্দেশ্য করে বললাম, কারণ হাসনাত আবদুল্লাহ বর্তমানে লিড দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বর্তমানে লিড কিন্তু হাসনাত আবদুল্লাহ দিচ্ছে। প্রতিটা জায়গায় সে, টিভি চ্যানেল থেকে শুরু করে প্রতিটা জায়গাতে সে সামনে আসতেছে। কিন্তু এই হাসনাত আবদুল্লাহ 18 জুলাই থেকে আগস্টের 1 তারিখ পর্যন্ত অনলাইনে ছিল না, ফেসবুকে একটা পোস্ট করে নাই। আজকে ফেসবুকে ঢুকবেন, হাসনাত আবদুল্লাহর পোস্ট বেশি, সব কিছুতে হাসনাত আবদুল্লাহ। কিন্তু এই হাসনাত আবদুল্লাহ জুলাইয়ের 18 তারিখে লাস্ট পোস্ট করছিল এবং আগস্টের 1 তারিখে আবার একটা পোস্ট করে ফেসবুকে। এতদিন কেন পোস্ট করে নাই? শোনেন, একটা কথা বলে আপনাদেরকে, আন্দোলনের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল নাহিদ আর হচ্ছে হাসিব। এদেরকে আল্লাহ এদের পুরস্কার কিন্তু দিচ্ছে। এই যে হাসনাত আবদুল্লাহ সাজিস, এরা যে প্ল্যান করে যারা রাজনৈতিক দল গঠন করবে, ভালো কিছু আশা করতেছিল যে এটা হবে না, হবে না, লিখে রাখতে পারেন, হবে না। কারণ এদের মাঝে যে অহংকার আর যে জিনিসটা ঢুকে গেছে, বললাম না তো, ক্লিয়ার করে বললাম না ভাই, বুঝে নিন, এইটা এদেরকে ডুবাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আচ্ছা,
তারা যে এই যে জেলায় জেলায় বিভাগে বিভাগে যে সম্মেলনগুলো করতেছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে যে সভাগুলো করতেছে, বুঝলাম তাদের স্মরণে সভা করতে সবার খরচ হচ্ছে 5 কোটি টাকা। আচ্ছা হাসনাত আব্দুল্লাহ, তোমাকে বলি, তুমি তো চট্টগ্রামে গিয়েছিলা, তুমি চট্টগ্রামে গিয়ে আওয়ামী লীগের এক নেতার বাসায় রাত্রি যাপন করছো, তার গাড়িতে ঘুরছো, সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তুমি ঘুরতে পারো, কিন্তু তোমরাই এই আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানোর জন্য কাজ করছিলা, তোমার একান্ত ব্যক্তিগত, তুমি ঘুরতে পারো। কিন্তু তুমি কি ভুলে গেছিলা এই চট্টগ্রামে যেদিন আবু সাইদ ভাই শহীদ হয়, দ্বিতীয় শহীদ কে ছিলেন? অসীম, ছাত্র দলের অসীম। তার বাসায় কি যাওয়ার একটু প্রয়োজন মনে করলে না? তুমি যাবা কেন তার বাসায়? কারণ সে তো ছাত্র দল করতো। ছাত্র দলের অসীমকে নিয়ে চট্টগ্রামের কাউকে কোনো কথা বলতে দেখছেন? কথা বলে নাই। কিন্তু ছাত্র দলের অসীমই ছিল সেকেন্ড শহীদ। এই কথাগুলো বলি আমরা এই জন্য খারাপ, উচিত কথা কেন বলবো? আজকে বিভাগে বিভাগে তুমি যে সমাবেশগুলো করে যে টাকা খরচ করতেছো, 5 কোটি টাকা খরচ করছো, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই শেখ হাসিনাকে দেশ থেকে ভাগানোর জন্য, তাড়ানোর জন্য, শেখ হাসিনা পতনের জন্য যারা আন্দোলন করছে, আমার একটা ভাই, তার টাকা নাই, সে তার বইয়ের গয়না বিক্রি করে চিকিৎসা নিচ্ছে। একটা বোন তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে তার স্বামীর চিকিৎসার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে আহত হয়েছিলেন। তোমরা 5 কোটি টাকা খরচ করে কি তোমাদের নিজেদের আখের গুছাইতেছো ভাই? উচিত কথা বললেই তো আমরা খারাপ। ভাই তোমরা নেতৃত্ব দাও, তোমাদের নেতৃত্বের আমরা প্রশংসা করি, ওকে গুড। বন্যাদের পাশে তোমরা যেভাবে দাঁড়াইছিলা সবভাবে তোমরা পাশে দাঁড়াচ্ছ, কিন্তু তোমরা কেন এই কাজগুলো করতেছো না? এরা যখন তোমাকে তোমার প্রশ্ন কিন্তু তুমি হবে না? আমরা কি এই প্রশ্ন রাখতে পারি না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের আবু সাইদ ভাইয়ের পর শহীদ হয়েছিলেন অসীম, অসীমের বাসায় কেন গেল না হাসনাত আব্দুল্লাহ? বিকজ হাসনাত আব্দুল্লাহ এই জন্যই যায় নাই যে অসীমের বাসায় গেলে ছাত্র দলকে প্রমোট করা হয়ে যাবে, এই জন্য হাসনাত আব্দুল্লাহ অসীমের বাসায় যায় নাই। এইটাই কি তোমাদের আন্দোলনের এরিয়া ছিল? তুমি কেন ভুলে গেলা ভাই? কেন ভুলে গেলা? তুমি তো 18 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত ফেসবুকে একটা পোস্ট করো নাই। এখন আমাকে বলতে পারেন তোমাদের কন্ট্রিবিউটকে তোমরা কথা বলতেছো। ভাই আমরা অনেক আগে থেকে কথা বলতে, ওরা হয়তো আন্দোলন করছে 1 মাস। এই হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস বলেন, যারাই বলেন, এদেরকে তো ওই জুলাইয়ের আগে কেউ চিনতো না। কিন্তু ভাই আমরা তো কথা বলে আসতেছি রে ভাই। এই শেখ হাসিনার জন্য যারা অনলাইনে কথা বলতো, আপনারা জানেন যে ইলিয়াস ভাইকে কতটা হুমকি মনে করতো শেখ হাসিনা, পিনাকি দাদাকে কতটা হুমকি মনে করতো শেখ হাসিনা, কনক সরোয়ার ভাইকে কত হুমকি মনে করতো শেখ হাসিনা। কেন মনে করতো? বিকজ এরা অনলাইনে কথা বলতো। অনলাইনে শেখ হাসিনা যে বাংলাদেশে যে অনিয়মগুলো করছে, যে দুর্নীতি করছে, এগুলো তুলে ধরছে। তাদের মাঝখান থেকে আমি ক্ষুদ্র একটা পার্সন, আমি চেষ্টা করছি বিভিন্ন সময় বিভিন্ন এই সরকারের অনিয়ম তুলে ধরার জন্য, বিভিন্ন সময় চেষ্টা করছি, সাহস নিয়ে কথা বলছি। তো আমার তো কথা বলতে হবে, কারণ আমি তো সরাসরি যুদ্ধে যুদ্ধে তো আমরা অংশগ্রহণ করছিলাম, কথা তো বলতে হবে ভাই। তুমি আজকে 5 কোটি টাকা খরচ করতেছো, কিন্তু আমার একটা বোন তার সন্তানকে বিক্রি করতেছে তার স্বামীর চিকিৎসার জন্য। তার স্বামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আহত হয়েছিলেন। একটা বোন তার গয়না বিক্রি করে দিচ্ছে তার স্বামীর চিকিৎসার জন্য। এখন তোমরা তোমাদের আখের গুছানো নিয়ে ব্যস্ত। এবার একটা কথা বলি, নেচার রিভেঞ্জ বলে একটা শব্দ আছে। হাসনাত, সার্জিস, তুমি যেভাবেই নাও না কেন, নাহিদ, হাসিব, এরা প্রকৃত একদম দেশের জন্য যুদ্ধ করছিল। নাহিদ, হাসিব, এই জন্য এদের দুইজনকে কিন্তু আল্লাহ সম্মানিত স্থানটা দিচ্ছে। আপনারা চুলপাকনামি করে ভালো কিছু পাওয়ার চিন্তা ভাবনা করতেছিলেন, আমি জানি না আপনাদের কপালে কি আছে। শুধু এটুকুই বললাম, বাংলাদেশের মানুষ যেভাবে আপনাদের নিয়ে প্রতিক্রিয়া দেখানো শুরু করছে, আমার মনে হয় না আপনারা বেশি দূর যাইতে পারবেন। আপনারা নিজেদের পজিশনটা নষ্ট করছেন। হিরো হওয়ার সুযোগ ছিল, কিন্তু আপনারা জিরো হওয়ার পথে হাঁটতেছেন। আপনারা বিতর্কিত হচ্ছেন, যত সামনে যাবেন ততই বিতর্কিত হবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা যতগুলো পদক্ষেপ নেবেন, প্রতিটা পদক্ষেপই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিতর্কিত হবে। বিকজ বাংলাদেশের মানুষকে আপনারা মনে করতেছেন বোকা, বাংলাদেশের মানুষ বোকা না। বাংলাদেশের মানুষকে যদি বোকা মনে করে থাকেন আপনি ভুল, কারণ বাংলাদেশের মানুষ বোকা না। আপনারা যদি মনে করেন আপনারা একাই দেশ স্বাধীন করছেন, ভুল। আপনারা যদি একাই দেশ স্বাধীন করেন, আমার যে মা, সে যে খাবার নিয়ে এসে বাচ্চাদের মুখে খাওয়াই দিছে, সে কি করছে? একটা পেয়ারা বিক্রেতা তার সম্পূর্ণ পেয়ারা দোকান ফ্রি করে দিছে, সে কি করছে? একজন বিক্রি করে, শশা বিক্রি করে, সে তার শশা সম্পূর্ণ মানুষকে দিয়ে দিচ্ছে। একজন মানুষ পানি বিক্রি করে, সে পানি সব ফ্রি দিয়ে দিচ্ছে। ভাই এই স্বাধীনতার জন্য সবাই অংশগ্রহণ করছে, সবাই যুদ্ধ করছিল। নিজেরা ক্রেডিট নিও না, নিজেরা ক্রেডিট নিয়ে যা করতেছো এগুলো বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখছে না। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখলেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলেছে সেটাকে আদৌ ভালো বলেছে নাকি মন্দ বলেছে। তারেক রহমানকে নিজে হেয়পূর্ণ করেছে, এটাকে সে কাজটা ঠিক করেছে নাকি ঠিক করেনি। আপনার মতামত কি সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাই দেখা এবং শোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, সকল গরম খবরগুলো পেতে আমাদের নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।